ওয়েলকাম টু মাই চ্যানেল এনএস টিচিং প্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবারও নিয়ে এলাম একটি নতুন টপিক তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না এবং পরবর্তীতে সেটি নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব। আরেকটি ছোট্ট কথা তোমাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি লেকচারের শেষে তোমাদের জন্য একটি করে থাকবে টিপ অ্যান্ড ট্রিক, যেটা তোমাদের হেল্প করবে রেজাল্ট ভালো করবার জন্য। তো চলো যাওয়া যাক মূল টপিকে। আজকে আমি আলোচনা করব হোয়াট ইজ ডিএনএ অ্যান্ড দ্য জিনোম। আমি আশা করি যে তোমরা বাই দিস টাইম এই দুটি টার্ম অলরেডি জেনে গেছো বা শুনেছ, যে ডিএনএ এবং জিনোম। চলো যাওয়া যাক ইন ডিটেলসে। What is DNA? Actually, the genetic material of organisms is DNA was discovered by Frederick Griffith. DNA আসলে বেসিক্যালি একটি শর্ট ফর্ম এবং এটির ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখান থেকে একটি কথা কিন্তু আমরা ক্লিয়ার হলাম যে এটি একটি অ্যাসিড এবং যেহেতু এটি আমাদের শরীরে পাওয়া যায় তাই এটি আমাদের জন্য খুবই উপকারী বা খুবই ইম্পর্ট্যান্ট এসেনশিয়াল একটা জিনিস। এবং এটি তাহলে কি হলো যে আমাদের শরীরে থাকছে এবং খুবই এসেনশিয়াল একটা এলিমেন্ট। তাহলে আমরা জেনে নেই যে এটার আসলে কাজ কি, ফাংশন কি এবং স্ট্রাকচার কি। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য সেল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ডিএনএটি আসলে সেলের একটা পার্ট। ওকে, সো নাও দ্য স্ট্রাকচার অফ ডিএনএ। তাহলে এখন ডিএনএর স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু দেখে নেই। ডিএনএ ইজ ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল। তার মানে হচ্ছে যে ডিএনএ কোথায় পাওয়া যায়? সেলের পাওয়া যায় এবং সেলের কোথায়? নিউক্লিয়াসে পাওয়া যায়। ইট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট মেক্স আপ জিনস। তার মানে হচ্ছে আমরা যদি একটু ইমাজিন করি যে একটি সেল এবং সেই সেলের মধ্যে থাকে নিউক্লিয়াস, কেন্দ্রে বিশেষত, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএ আসলে ডিএনএকে যদি বলা যায় আরও ভেঙে দেখা যায় তাহলে জিন পাওয়া যাবে। আবার যদি আমরা উল্টো করে বলি বিষয়টা এরকম যে কতগুলো জিন একত্র মিলিত হয়ে তৈরি করে ডিএনএ, কতগুলি ডিএনএ একত্রে মিলিত হয়ে তৈরি করে তোমার ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমটি থাকে হচ্ছে নিউক্লিয়াসে এবং নিউক্লিয়াস থাকে সেলের মধ্যে। Many genes are folded into large structures called chromosome. আমরা একটু আগে যেটা বললাম, DNA is made of two strands called double helix. আমরা একটু পরে ছবিতে দেখব আসলে ডিএনএকে কেন ডাবল হেলিক্স বলা হয়। ডিএনএ আসলে দেখতে, আমি যদি বলি যে বাংলায় আমরা বলি যে মই বা ল্যাডার। সো মইটা, যে আমরা জানি যে মইয়ের দুই পাশে দুটো স্ট্র্যান্ড থাকে এবং মাঝখানে আবার সাপোর্ট থাকে। তো আমরা স্ট্র্যান্ড দুটোকে যদি দড়ি, আমরা যে দড়ি ব্যবহার করি, দড়ি, মোটা দড়ির সাথে কল্পনা করি, দড়ি ইমাজিন করি, তাহলে, এবং দড়ির মাঝখানে, দুটো দড়ির মাঝখানে একটা সাপোর্ট আছে আড়াআড়িভাবে। তো এই দড়িটি যদি দুটো দড়ি আর কি, যে যদি পেঁচিয়ে রাখা যায়, মানে হচ্ছে এটা লাইক ফোল্ডেড অবস্থায় রাখা যায়, দেখতে যেমন লাগবে ডিএনএ ঠিক এরকমই। ঠিক আছে, আমরা পরবর্তীতে ছবিতে দেখব। এবার আসি একটু ছবিতে, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি একটা সেল, এই ছবিটা একটা সেলের একটা কোষ। সো সেল মেমব্রেন, আউটার লেয়ার ইজ কল সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনের ভেতর কি থাকে, পুরো জিনিসটাকে আমরা বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের পুরো সাইটোপ্লাজমের মাঝখানে কেন্দ্রে থাকে হচ্ছে
নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো দেখতে ঠিক এরকম, মানে দুটো বাহু থাকে, মাঝখানে ক্রোমাটিড থাকে, এবং এই ক্রোমোজোম যদি একটা এখান থেকে উই ক্যান টেক ইট আউট, তাহলে এটা দেখতে ঠিক এমনটি লাগবে। এটার মাঝখানে হচ্ছে কেন্দ্রে থাকে সেন্ট্রোমিয়ার, আর চারপাশে দুটো বাহুর মতো, এগুলোকে বলা হয় ক্রোমাটিড। তারপরে এই যে মাঝখানে দেখো যে হলুদ রঙের একটা জিগজ্যাগ লাইনের মতো, আসলে এইগুলো হচ্ছে ডিএনএ। এই ডিএনএটা যদি বার করে আনা যায় তাহলে দেখতে ঠিক এমনটি লাগবে, দেখতে ঠিক এমনটি। আমি একটু আগে যেটা বললাম যে মইয়ের মতো, মইটা যদি যে ফোল্ডিংটা আমরা একটু আগে ডিসক্রাইব করলাম, এই ফোল্ডটা যদি আনফোল্ড করা যায় তাহলে দেখতে ঠিক এমনটি লাগবে। দুই পাশে দুটো দড়ি, মাঝখানে একটা সাপোর্ট, এবং এই যে দুই পাশের দড়ি, এটা তৈরি হচ্ছে চারটি, এটাকে বলা হয় নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এবং আসলে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, এবং একটি ফসফেট গ্রুপ। আমরা পরবর্তীতে কোনো একটি লেকচারে এলাবোরেটলি ডিএনএ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এবং দেখো যে আমরা একটু আগে বললাম যে ডিএনএকে যদি আরও আনউইল করা যায়, মানে আরও খোলা যায়, তাহলে দেখতে পাবো আমরা জিন, মানে অনেকগুলো জিন নিয়ে তৈরি হয় ডিএনএ, অনেকগুলো ডিএনএ তৈরি হয় ক্রোমোজোম, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থাকে সেলে। এখন আসা যাক হোয়াট ইজ জিনোম। আমরা বুঝতে পারছি জিনোম শব্দটা এসছে কোথেকে, জিন থেকে, না? আমরা একটু আগে জিনের কথা বললাম। তো the genome of an organism is all of the genetic material of that organism. এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আসলে এতক্ষণ ধরে আমরা যে জিনের কথা বলছি বা ডিএনএর কথা বলছি, আসলে এই জিনের কাজ হচ্ছে, ধরো আমরা আমাদের হচ্ছে শরীরে প্রত্যেকটি মানুষেরই যে সেলগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করি, সেলগুলো কিন্তু ইউনিক। সেলের সংখ্যা হয়তো ডিফার করতে পারে, আলাদা হতে পারে। লাইক একজন খুব মোটাসোটা বড়সড় একজন মানুষের বডিতে টোটাল সেলের সংখ্যা আলাদা হতে পারে আমার তুলনায়, কারণ আমি মিডিয়াম সাইজের একজন মানুষ। আবার একটি ছোট বাচ্চা শিশুর যে টোটাল সেল, তার সংখ্যা অবশ্যই আমার সাথে মিলবে না, রাইট? বাট এই ক্রোমোজোমগুলো কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে যে ক্রোমোজোম থাকে, আমরা যে সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই রকম থাকবে, রাইট? এবং এই জিনগুলি, প্রত্যেকটি জিনগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে। মানে এটা দিয়ে কী বোঝাচ্ছে, যে ধরো আমরা বাবা মার কাছ থেকে এসেছি, রাইট? আমাদের সন্তান সন্ততি আছে। সো আসলে আমাদের বডির টোটাল মেকানিজম, টোটাল ক্যারেক্টারিস্টিক্স, যেমন ধরো কে লম্বা হবে, কে শর্ট হবে, কার স্কিন কালার কেমন হবে, কার চোখের রং কেমন হবে, তারপর হচ্ছে কার চুল কেমন হবে, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু কে নির্ধারণ করে, সেটা হচ্ছে জিন। তার মানে কিন্তু আলটিমেটলি ডিএনএ। এবং এই জিনগুলো, এই ডিএনএগুলো থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। এবং দেখি আমরা সেকেন্ড পয়েন্টটা কি বলছি, দ্য জিনোম কন্টেন্স অল অফ দ্য ইনফরমেশন নিডেড টু মেক দ্যাট অর্গানিজম। তার মানে হচ্ছে জিনোম বলতে বোঝায় যে একটি অর্গানিজম, দ্যাট মিনস আমি হিউম্যান বিইং অথবা যে কোনো আদার অ্যানিমাল, মোট কথা একটা অর্গানিজমের মধ্যে টোটাল যে জিন আছে, জিনের সংখ্যা, দ্যাট মিনস ওই জিনগুলো, টোটাল জিনগুলোই কিন্তু নির্ধারণ করছে যে ওটি কী হবে, গরু হবে, ছাগল হবে, মানুষ হবে, না মানুষটা মোটা হবে, লম্বা হবে, চোখের রং কী হবে, তাহলে এগুলো নির্ধারণ করছে জিন, ঠিক আছে? কিন্তু একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু ফিক্স থাকে। যেমন এখানে বলছে ইন হিউম্যানস দ্য জিনোম ইজ অল 46 chromosomes ইন দ্য নিউক্লিয়াস। তার মানে হচ্ছে যে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকছে,
এটা কিন্তু প্রত্যেকটা সেলে নির্ধারিত নির্দিষ্ট 46 অফ ক্রোমোজোমস থাকবে, মানে হচ্ছে 46 ক্রোমোজোম থাকবে। তার মানে হচ্ছে এখানে তোমার 46 মানে হচ্ছে যে 22 22 হচ্ছে অটোজোম, আর হচ্ছে 1 মানে 23rd, দ্যাট মিন হচ্ছে লাস্টের যেটা 1 পেয়ার, এটা হচ্ছে 6 ক্রোমোজোম। এটা দিয়ে কি বোঝায় যে এই যে 46 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে 44, এই 44 জোড়া ক্রোমোজোম এটাকে বলা হচ্ছে অটোজোম। এই অটোজোমটা নির্ধারণ করে যে ওই ব্যক্তির দৈহিক বৈশিষ্ট্য, মানে লম্বা হবে, খাটো হবে, বা স্কিন কালার কেমন হবে, এগুলো জিনিস। আর থার্ড যে পেয়ারটা, দ্যাট মিনস আলাদা এক জোড়া আর কি, এটা 1 1 হবে, এক জোড়া, 1 1 এক জোড়া আর কি, 1 পেয়ার। এই লাস্ট 1 পেয়ার এটা নির্ধারণ করে যে ওই ইন্ডিভিজুয়াল বা ওই প্রাণীটি ছেলে হবে না মেয়ে হবে। সেক্স ক্রোমোজোম নির্ধারণ করে যে সেটার প্রাণীর ইন্ডিভিজুয়াল, ওই ইন্ডিভিজুয়ালটা কেমন হবে, মানে মেল হবে না ফিমেল হবে। ঠিক আছে, তাহলে টোটাল হলো 46। এটা কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোম হচ্ছে ফিক্স থাকলো নাম্বার অফ ক্রোমোজোম। এবং তাহলে হচ্ছে যে আমরা দেখলাম যে ডিএনএ কি এবং জিনোম কি। তাহলে এই টোটাল 46 ক্রোমোজোমস আসলে নির্ধারণ করছে যে এই ইন্ডিভিজুয়ালটি বা এই প্রাণীটি টোটালটাই কেমন হবে, মানে লুকটা কেমন হবে, মোটা হবে না চিকন হবে, স্কিন কালার কেমন হবে, চোখের রং কেমন হবে, সে মেয়ে হবে না ছেলে হবে, সমস্ত কিছু নির্ধারণ করছে কিন্তু এই 46 ক্রোমোজোমস। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে দ্য রিজন টু স্টাডি দ্য হিউম্যান জিনোম, কেন আমরা এই হিউম্যান জিনোমটা স্টাডি করব, কেন দরকার আমাদের? তো এটা আমরা না স্টাডি করলেও পারতাম, রাইট? তাহলে আমাদের এটা কেন স্টাডি করা দরকার? নিশ্চয়ই দরকার আছে, কারণ জানবার দরকার আছে। কেন জানবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা জানবো এ কারণেই যে বেসিক্যালি কতগুলো কারণ আছে, যেমন নাম্বার 1, হুইচ জিনস আর লিঙ্কড টু ডিজিজেস। যেহেতু একটু আগেই আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি জিন আসলে প্রত্যেকটি ক্যারেক্টারিস্টিক্স নির্ধারণ করে আমাদের জন্য। তাহলে আমাদের শরীরে যে অসুখগুলো হয়, ডিজিজগুলো হয়, এগুলো কিন্তু আসলে এগুলো তৈরি করে এবং এটাকে পুরোটা ম্যানিপুলেট করে হচ্ছে জিন। ঠিক আছে, তাহলে আমাদের কেন এই জিনোমটা স্টাডি করব? আমাদের যারা আসলে এই হিউম্যান ডিজিজ নিয়ে কাজ করছেন বা বিভিন্ন মেডিকেল সেক্টরে আছেন, ক্লিনিক্যাল সেক্টরে বা রিসার্চার আছেন, তারা আসলে এটা স্টাডি করা তাদের জন্য বিশেষ করে জরুরি। বা আমরা জেনারেল পিপল যারা আছে তাদেরও জানবার দরকার আছে যে আসলে এই ডিজিজগুলো কেন হচ্ছে, মানে কোন জিন রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার ডিজিজ, এবং হাউ টু কিওর, মানে ডিজিজটা কিওর করতে গেলে যেমন যারা ড্রাগ ডেভেলপ করে তাদের কিন্তু এগুলো জানা দরকার, বা যারা রিসার্চ করছে টু ফাইন্ড আউট এনি what you call like any drug for the treatment, তাদের জানা দরকার। দ্বিতীয় আরেকটা হচ্ছে হাউ টু ট্রিট ইনহেরিটেড ডিসঅর্ডার্স। এটার অর্থ হচ্ছে যে ধরো কিছু বাচ্চা আমরা শিশু দেখেছি বা কিছু মানুষ দেখেছি যারা হচ্ছে, যাদেরকে বলা হয় জন্মগতভাবে তারা ডিফেক্টেড। এই জন্মগতভাবে ডিফেক্টেড যেগুলোকে তাদেরকে বলা হয় ইনহেরিটেড ডিসঅর্ডার, মানে হচ্ছে যে জন্মগতভাবে যে ডিসঅর্ডারগুলো নিয়ে আসে, ডিফেক্ট নিয়ে আসে। তো একটু আগে যেটা বললাম না যে সেক্স ক্রোমোজোম, আসলে এই সেক্স ক্রোমোজোমগুলো কিছু ডিজিজ এক জেনারেশন থেকে আরেক জেনারেশন ক্যারি করে এবং সেগুলোকে বলা হচ্ছে ইনহেরিটেড ডিজিজ বা ইনহেরিটেড ডিসঅর্ডার। সো এইটা নিয়ে কাজ করতে গেলেও কিন্তু আমাদের এই জিনোমিক স্টাডি দরকার। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে হোয়াট ইজ ডিএনএ অ্যান্ড হোয়াট ইজ জিনোম।
ডিএনএ আমরা যদি রিভিউ করি, ডিএনএ পেয়েছি, জিন পেয়েছি, ক্রোমোজোম পেয়েছি, এবং জানি যে ডিএনএ বা জিন হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে নিয়ে যায়, এবং জিনোম হচ্ছে টোটাল নাম্বার অফ জিনস ইন অ্যান ইন্ডিভিজুয়াল, এটাকে বলা হচ্ছে জিনোম। এবং এই জিনোমটা খুব ইম্পর্ট্যান্ট, যে বিকজ অফ তোমার হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে এই জিনোম স্টাডি খুব দরকার। যারা এই মেডিকেল লাইনে আছেন, রিসার্চ লাইনে আছেন, যারা বিভিন্ন মেডিসিন আবিষ্কার করার চেষ্টা করছেন রিসার্চ করে, তাদের জন্য এটা খুবই দরকার। তাহলে আমরা মোটামুটি এক ধারণা পেলাম টোটাল টপিক নিয়ে, যে ডিএনএ এবং জিনোম নিয়ে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর লাস্টে যে টিপ অ্যান্ড ট্রিক তোমাদের দিতে যাচ্ছি, সেটি হলো চুপি চুপি বলি, কিভাবে একটি টপিক বা যে কোনো বিষয় নিয়ে আমরা মেমোরাইজ করতে পারি বা জানতে পারি। লাইক আমরা জানি যে প্রত্যেকটা মানুষের মেধার অবস্থান কিন্তু একরকম নয়। কেউ খুব দ্রুত শিখতে পারে, কেউ খুব কারো ক্ষেত্রে খুব একটু টাইম লাগে। তো আমি তোমাদের আজকে একটি টিপ দিচ্ছি যে তোমরা কিভাবে মেমোরাইজ করবে। তাহলে যারা একটু পিছিয়ে আছো, যাদের একটু সময় লাগে শিখতে, তারা এটা থেকে উপকৃত হবে। সেটি হলো যে, ধরো কথার কথা, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, এটি মেমোরাইজ করতে, এটি শিখতে ধরো কারো ক্ষেত্রে সময় লাগতে পারে, ঠিক আছে? তো এরকম ধরো যে কত থাউজেন্ডস অফ ওয়ার্ডস আছে, বিষয় আছে, যেটা আমাদের বুঝতে অনেকেরই দেরি লাগে বা সময় লাগে বা মেমোরাইজ করতে অসুবিধা হয়। তাদের জন্য বলি, তোমরা একটি পিস অফ পেপার নিবে, কাগজ নিবে, অথবা হোয়াইট বোর্ড, যেখানে লেখা যায়, ওই ওয়ার্ডটি তোমরা 10 টাইমস লিখবে অথবা 20 টাইমস লিখবে, ঠিক আছে? 1 2 3 4 ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এভাবে 10 টাইমস অর 20 টাইমস লিখবে। তাতে হবে কি জানো? প্রথম কথা হচ্ছে, এই তোমার চোখের সামনে অলওয়েজ ভাসতে থাকবে, তোমার মানে ইমাজিন করতে থাকবে যে এই স্পেলিংটা কী ছিল, কীভাবে লিখতে হয় ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। তোমার অটোমেটিক্যালি তোমার মেমোরিতে চলে আসবে যে এটি একটি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তোমাকে পরিশ্রম করতে হবে না মেমোরাইজেশনের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার স্পেলিংটা কিন্তু শেখা হয়ে গেল। তুমি যখনই লিখতে যাবে এই ওয়ার্ডটি, তখন তোমার দেখবে যে কলমের পেনের আগায়, যেটা আমরা বাংলায় বলি, যে লিখতে গেলে দেখবে যে ভুলটা আর আসছে না, ওই শুদ্ধ স্পেলিংটা চলে আসছে, বানানটা চলে আসছে। এটা প্র্যাকটিস করে দেখো। আই হোপ তোমরা এখান থেকে উপকৃত হবে, বিকজ অফ I had gone through this practice throughout my life and really it works. Thank you so much. ভালো থাকবে সবাই, খুব কেয়ারফুল থাকবে, বিকজ অফ চারদিকে অসুখ বিসুখ নানান অসুবিধা নিয়ে আমরা চলছি। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।